বইগুলোর দিকে তাকিয়ে আছি। পড়তে ইচ্ছে করছে না। মা বেঁচে থাকতে গত বছরই আমাকে সব গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করে দিয়েছে। আমার বইগুলোতে মায়ের হাতের ছোঁয়া আছে। আমি আলতো করে বইগুলোতে হাত বুলালাম। আমি এখানে এতটাই বাড়তি। কিন্তু আমার মায়ের কাছে আমি সবই ছিলাম। গতকাল এই বাড়িতে আসার পর থেকে আমি অনেক অপমানের শিকার হয়েছি। কিন্তু আজ শুধুমাত্র টেবিলে বসে খাওয়ার অপরাধে এত কথা শুনতে হবে ভাবিনি। সাবিহা আমাকে সহ্য করতে পারে না আমি জানি। এইটা স্বাভাবিক বিষয়। কিন্তু কেউ খাবার মুখে দেওয়ার পর কিভাবে এত বাজে কথা বলতে পারে? সাবিহার মা তখন ওয়াশরুমে গোসল করছিল। আমি চাইলেও ওকে কিছু বলতে পারিনি। নিজের খাবারটা নীরবে শেষ করে এসেছি। কারণ আমি জানি, আমার খাওয়া বা না খাওয়ায় কারো কিছু যায় আসে না। এইখানে কেউ আমার ভালোমন্দের খবর নিবে না। দরজায় কড়া নাড়ার শব্দে সেদিকে তাকিয়ে দেখলাম, বাবা এসেছে। আসবো, মা? এসো, বাবা। স্কুল কেমন কাটল? বন্ধু হয়েছে কোনো? হ্যাঁ, হয়েছে কয়েকজন। রাতের খাবার খেয়েছ? হুমম। একটু সময় বাবা নীরব থেকে বলল, সাবিহা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। বাবা আমার হাত ধরে বলল, সন্তান হচ্ছে বাবা মায়ের ভালোবাসার চিহ্ন। সাবিহা আর সাব্বির ও আমার আর ওদের মায়ের ভালোবাসার চিহ্ন। কিন্তু তুমি আলাদা। আমি জানি তোমার খারাপ লাগবে কথাগুলো শুনতে। কিন্তু তোমার মা যা করেছে, সেটা জানলে মেয়ে হয়ে হয়তো তুমি তাকে ক্ষমা করবে। কিন্তু একজন নারী হয়ে ক্ষমা করতে পারবে না। আমি অধীর হয়ে জিজ্ঞেস করলাম, আমার মা কি করেছিল বাবা? বলো না আমাকে। তোমার জানার বয়স এখনো হয়নি। সময় হলে তোমাকে জানাবো। তুমি এখানে এসেছ, সেজন্য যেমন তোমাকে সাফার করতে হচ্ছে, তেমনিভাবে সাবিহা সাব্বিরকেও সাফার করতে হবে। ওদেরকে কিভাবে? কেউ যদি ওদেরকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করে, ওরা কি জবাব দিবে? বলবে তুমি ওদের বোন। কিন্তু এত বড় বোন হুট করে আসলো কই থেকে? সবাই আমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলবে। ওরা এইখানে বেড়ে উঠেছে। স্কুলের সবাই যখন ওদের জিজ্ঞেস করবে, ওরা কি জবাব দিবে? সাব্বির তো ছোট। ওর সাথের মানুষগুলোও ছোট। ওরা সহজে মেনে নিলেও সাবিহার সাথে চলা মানুষগুলো মানবে না। আজকে আমাকে সাবিহার ফ্রেন্ডের মা স্কুল থেকে বের হওয়ার সময় তোমার কথা জিজ্ঞেস করেছে। আমি শুধু বলেছি আমার মেয়ে। আর কিছু বলার সুযোগ দেইনি আমি উনাকে। কিন্তু এভাবে কতদিন? তুমি তো আমারই মেয়ে। আমি তো তোমাকে সারা জীবন রুমে বন্ধ করে রাখতে পারবো না, তাই না? একদিন না একদিন তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে হবেই আমাকে। আমি সাবিহাকে বুঝিয়ে বলবো। কিন্তু তোমাকেও বুঝতে হবে। ওদেরকে সময় দিতে হবে। বুঝলে? আমি নীরবে মাথা ঝাঁকালাম। তোমার কোনো জিনিস লাগবে? না, সবই আছে আমার। কোনো কিছু লাগলে আমাকে বলো কেমন? আচ্ছা। বাবা চলেই যাচ্ছিল। আবার ঘুরে আমার দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, কোনো কিছু লাগলে যদি আমি না থাকি, তবে সাবিহার মাকে বলো। কেমন? আমি হেসে বললাম, আচ্ছা। সারা জীবন ধরে আমি যাকে খুঁজেছি, আজ আমি তাকে পেয়েছি। একদম কাছে থেকে। সারা জীবনে অনেক ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে আমার। সবাই আমাকে চেয়েছে। আমাকে পাওয়ার জন্য কি কি করেছে, তার হিসেব নেই। কিন্তু আমার এমন পুরুষ মানুষ ভালো লাগে না। কেন কেউ নিজেকে এত ঠুনকোভাবে দেখবে?
কেন কেউ আমার জন্য জীবন দিবে যখন অপর পাশের মানুষটার প্রতি আমার কোনো অনুভূতিই নেই? পুরুষ মানুষ তো হবে চরম ব্যক্তিত্বের অধিকারী, কেন তার ইগো ঠুনকো হবে? ভাবিনি ছেলে মানুষ হিসেবে যাকে আমার বোনের টিচার হিসেবে মানতেই পারিনি, তার প্রেমে পড়ে গেছি। কোনো সময় কারো প্রেমে পড়িনি, কাউকে ভালোবাসতে পারিনি, কাউকে ভালো লাগেওনি। কিন্তু এইবার সবকিছুর সমাপ্তি। আমার জীবনেও প্রেম এসেছে। উফ অফ, আমি স্বপ্ন দেখছি না তো? চিমটি কাটব নিজেকে? আচ্ছা, আমি কি পাগল হয়ে গিয়েছি? আজ নিজে হাতে খাবার বানিয়েছি। কোনো সময় নিজের জন্য খাবার বানাইনি, সেই আমি আজ তার জন্য রান্নাঘরে ঢুকেছি। সেই ঝাল জাতীয় খাবার ভালোবাসে, কিন্তু আমি মিষ্টি ভালোবাসি। এখন থেকেই ঝাল খাবার খাওয়ার অভ্যাস করছি, না হলে তার সাথে সংসার করব কিভাবে? সে বলেছে আমার রান্না ভালোই লেগেছে, তাকে দেওয়া সবটুকু খাবার সে শেষ করেছে, একটুও বাকি রাখেনি। বলেছে অনেক ভালো হয়েছে খাবার, কিন্তু আমি খেয়ে দেখেছি অনেক বেশি লবণ হয়েছে। সে আমার মন রাখতে ভালো বলেছে, আমার চেষ্টাটা দেখেছে, তার মানে কি সেও আমাকে ভালোবাসে? আমার হাত অনেকটা পুড়ে গেছে, তবুও আমি খুশি। সে আমার হাতের রান্নার কদর করেছে। আমি ধীরে ধীরে তার মায় জড়িয়ে যাচ্ছি। সে নাকি কচু পাতার রং ভালোবাসে। কাল শাড়ি পরব কচু পাতা রঙয়ের। ইসোস, কেন সে আরেকটু থাকে না? আমার বোনটাও কেন তাকে আরেকটু পোড়ানোর জন্য জোড়াজুড়ি করে না? সেটুকু হলে তো আমি তাকে মন ভরে দেখতে পারতাম। আজ শাড়ি পরেছিলাম, সে আমাকে দরজা খোলার সময় একবার দেখেই আর আমার দিকে ঘুরেও তাকায়নি। সে কেন আমাকে আর একবারের জন্য দেখল না? আমাকে কি তবে তার ভালো লাগেনি? তা কি করে হয়? আমাকে ভালো না লাগার তো কিছু নেই। আমার ব্যবহারে তার তো বোঝা উচিত যে আমি তাকে ভালোবাসি। তাহলে সে কেন বাসবে না ভালো আমায়? নাকি আমার দিকে তাকিয়ে থাকলে সে আমাকে প্রপোজই করে দিত? তাই বলে কি সে পাত্তা দেয়নি আর? বাড়িতে বাবা মা বোন সবাই ছিল, সবার সামনে লজ্জা পাবে বলেই কি? হ্যাঁ, তাই হবে হয়তো। না হলে কি আর কালকে আমার নুনে পোড়া খাবারকে ভালো বলতো? কি করছো সাগরিকা? রিজভির প্রশ্নে সাগরিকার হুঁশ ফিরে আসে। ডায়েরিটা নিঃশব্দে ড্রয়ারে রেখে তার দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না। তুমি তো শোয়ার আগে কখনোই কিছু পড়ো না, তাহলে আজ কি পড়ছিলে এইটা? তেমন কিছু না। বাচ্চারা ঘুমিয়েছে? হুমম, সবাই ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ কারো মুখেই কোনো কথা নেই। সাগরিকাই আবার বলে, আজ পাশের ফ্ল্যাটের ভাবি এসেছিল, মায়ার কথা জিজ্ঞেস করল। আমি তেমন কিছু বলিনি। তোমার সাথে আলোচনা করা উচিত। কি বলবো সবাইকে আমি? বলবে আমাদের মেয়ে। ও তো আমার মেয়ে নয়। তাহলে কেন আমি ওকে মেয়ে বলে পরিচয় করাবো সবার সামনে? রিজভি কোনো কিছু বলল না। সাগরিকা একটু থেমে আবার জিজ্ঞেস করল, মায়ার মা কোথায়? মরে গেছে। কিভাবে মারা গেছে? অসুস্থ ছিল, আর ওর হায়াত অতটুকুই ছিল। আল্লাহ নিয়ে গেছে। তোমাদের পরিচয় কোথা থেকে? সাগরিকা, আমি একবার বলেছি তোমাকে, আমি বলতে পারবো না। আমার পক্ষে সম্ভব নয় বলা। তুমি যখন সবকিছু জানবে, তখন আমাকে জিজ্ঞেস করো। সাগরিকার ইচ্ছে হলো একবার সবকিছু বলে দিতে, কিন্তু বলল না।
ডায়েরিটা পড়া শেষ না করে সে কাউকেই কিছু বলবে না, চিঠিও কাউকে দিবে না। ডায়েরিটা শেষ করেই সে তাদেরকে দিবে। রিজভি নিচু গলায় আবার বলল, সাগরিকা, মায়া মেয়ে মানুষ, যথেষ্ট বড় হয়েছে। আমি ওর বাবা হলেও ওর সাথে আমার ওইরকম সখ্যতা নেই। মেয়েদের অনেক কিছুই প্রয়োজন হয়। আমাকে হয়তো মুখ ফুটে লজ্জায় বলতে পারবে না, তোমাকেও হয়তো বলবে না। তুমি দয়া করে এই বিষয়টা একটু দেখো। সাগরিকা বুঝতে পারল রিজভি কি বোঝাতে চাইছে। সেও মাথা নেড়ে শুয়ে পড়ল। তাদের দুজনের মাঝে মাত্র কয়েক ফুটের দূরত্ব, কিন্তু মনের দিক থেকে যোজন যোজন দূরত্ব। মায়া, তোমার মা কি করেন? বান্ধবী ঈশার কথায় আমি মাথা নিচু করে বললাম, উনি মারা গেছেন কিছুদিন আগে। অহ, আমি দুঃখিত। তোমাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু তোমাকে আজকে যাদের সাথে আসতে দেখলাম, ওরা তোমার কি হয়? আমার বলতে খুব লজ্জা লাগছিল, কিন্তু যেহেতু সে আমার বান্ধবী, তাই একদিন না একদিন জানতেই পারবে। তাই মাথা নিচু করে আবারও উত্তর দিল, ওরা আসলে আমার সৎ ভাইবোন। মানে? তোমার বাবা দুটো বিয়ে করেছে? তোমার বাবা আর সাবিহার বাবা তার মানে একজনই? তুমি সাবিহাকে চিনো? চিনব না কেন? সাবিহা অনেক ব্রাইট একটা স্টুডেন্ট, ওকে সবাই চিনে। সেই সুবাদে ওর বাবা মাকেও চিনি। কিন্তু আমি তো ওর বাবাকে ভালো মানুষ ভেবেছিলাম। কিন্তু এখন তো দেখছি উনি সম্পূর্ণ আলাদা। তুমি ভুল ভাবছ। আমার বাবা অনেক ভালো একজন মানুষ। আমার মা আর বাবার মধ্যে কেমন সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু মৃত্যুর আগে মা বলে গেছে, মায়ের জন্য সবকিছু হয়েছে। প্লিজ, আমার বাবাকে নিয়ে খারাপ কিছু বলো না। ওকে। কিন্তু এইটা বলো তো, তোমার মা তোমার বাবার প্রথম স্ত্রী নাকি দ্বিতীয়? আমি মাথা নিচু করে জবাব দিল, দ্বিতীয়। ঈশা আর কিছুই বলল না এই ব্যাপারে। আমি ওকে অনুরোধ করলাম কাউকে যেন এইসব ব্যাপারে কোনো কিছু না জানায়। ও আমাকে আশ্বস্তও করেছে। আমার মায়ের জন্য মন খারাপ না করে তার জন্য আল্লাহর দরবারে তার শান্তি কামনা করতে বলল। আমার মেয়েটাকে ভীষণ ভালো লেগেছে। হয়েছে তো তোমার শান্তি এইবার? এইখানে আসার উদ্দেশ্য পরিপূর্ণ? স্কুল থেকে বাসায় ফিরেই সাবিহা কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। আমি আমতা আমতা করে বললাম, কি করেছি আমি? জানো না তুমি? কিছুই জানো না তুমি? সব সময় এত ভালো মানুষের ভাব ধরে থাকো কেন? আরে, কি করেছি আমি? সেটা তো বলো। আজকে তুমি ক্লাস থেকে বের হয়েছিলে কেন? বলো। তোমাকে দেখে সবাই তোমার কথা আমাকে জিজ্ঞেস করেছে। কি বলতাম আমি? আমি কিছুই বলিনি। কিছুই বলতে পারিনি। সবাই নিজেরাই নিজেদের মতো করে ভেবে নিয়েছে। জানো, বাবাকে সবাই কি বলেছে? জানো কি বলেছে? কি বলেছে? বলেছে আমার বাবা নাকি চরিত্রহীন। আমার বাবা নাকি তোমার মাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। তারপর তোমাদের খবর রাখেনি। সবাই আমার বাবাকে লুচ্চাও বলেছে। আমার বাবা কি এমন? বলো। তোমাকে বলেছিলাম না, রুম থেকে বের না হতে? বলিনি তোমাকে? কেন বের হয়েছিলে? বলো। আমি কি বলবো ভেবে পেলাম না। সাবিহা হয়তো আরও কিছু বলতো, কিন্তু তার আগেই ওর মা এসে ওকে থামিয়ে ওকে ওর রুমে নিয়ে যায়। ওকে কিভাবে শান্ত করেছে আমি জানি না, কিন্তু আমার ভীষণ রাগ লাগল। আমিও তো এমন কথার সম্মুখীন হয়েছি।
আমি কার কাছে নিজের কষ্টের কথা বলবো? ভীষণ অভিমান ও হল। তাই হয়তো সাবিহার মারুম থেকে বের হতেই আমি ঠোঁট ফুলিয়ে বিচার দিয়ে বললাম, সাবিহা আমার সাথে এমন করে কেন? আমি কি ক্ষতি করেছি ওর? আপনি ওকে বোঝান না কেন কিছু? সাবিহার মাও হয়তো আমার থেকে এমন কিছু আশা করেননি। উনি কিছু মুহূর্ত পরেই বললেন, তোমার মায়ের কারণে আমি নিজের স্বামীকে হারাচ্ছি ধীরে ধীরে। এখন তোমার কারণে তো মা আমি আমার মেয়েকে হারাতে পারবো না। আমাকে ক্ষমা করো মায়া। আমি স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। আমার নিজের কাছেও আমার করা প্রশ্নটা যুক্তিহীন লাগল। নিজের এই চরম অসহায়ত্বের মাঝেও হাসি পেল। উনি কি আমার মা নাকি যে আমার অনুভূতির কদর করবেন? এইখানে এসেছি প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। বাবা আর সাব্বিরের সাথে সখ্যতা গড়ে উঠলেও সাবিহার সাথে অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ওদের মায়ের সাথে সম্পর্ক মোটামুটি। আমার সাথে খারাপ ব্যবহার না করলেও ভালোও বাসেন না। আমি অবশ্য উনার ভালোবাসা আশাও করি না, কারণ সেটা আশা করার অধিকার আমার নেই। ওনাকে এখন আম্মা ডাকি। রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। বাবা রুমে এসে বলল, মায়া, কালকে আমি, তোমার মামুনি আর সাব্বির এক জায়গায় যাব। তুমি আর সাবিহা বাসায় থাকবে। কালকে যেহেতু শুক্রবার, তাই তোমাদের স্কুলও নেই। তোমরা বাসায় ভালোমতো থেকো। আমি সাবিহাকেও বলেছি। থাকতে পারবে তো? ভয় পাবে না তো? আমরা অবশ্য সন্ধ্যার দিকেই ফিরে আসব। সমস্যা নেই বাবা, আমরা ভয় পাব না। সকালের দিকে বাবা মা চলে গেলে আমার ভয় লাগল ভীষণ। আমাকে সাবিহাকে দেখাশোনা করতে বলেছে। কিন্তু ও তো সবাই যাওয়ার পরই দরজা বন্ধ করে দিয়েছে। ওর খেয়াল রাখব কিভাবে? 10টার দিকেই অবশ্য আমার ভয় পাওয়াটা সত্যিতে রূপ নিল। সাবিহার রুম থেকে চাপা কান্নার আওয়াজ পেলাম। আমি বারবার ওর দরজার কাছে গিয়ে ডাকলেও ও সাড়া দিল না। আমার ভীষণ ভয় লাগল। একসময় ও বলল, থেকো এখন তুমি এই বাসায়। ভালোমতো থেকো। আমি তো মরেই যাব। আল্লাহ আমাকে নিয়েই যাবে। এখন আর তোমাকে কেউ কিছু বলবে না। আরামে থেকো তুমি। এতটা আতঙ্কিত আমি কখনোই হইনি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। যদি সাবিহা উল্টাপাল্টা কিছু একটা করে, তবে কি হবে? বাবাকে আমি কি জবাব দিব? ওর মাকে কি বলবো? আর নিজেকেই বা কিভাবে ক্ষমা করব? এইখানে যা হচ্ছে, সবকিছুই তো আমার জন্য হচ্ছে। এতটা আতঙ্কিত আমি কখনোই হইনি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। যদি সাবিহা উল্টাপাল্টা কিছু একটা করে, তবে কি হবে? বাবাকে আমি কি জবাব দিব? ওর মাকে কি বলবো? আর নিজেকেই বা কিভাবে ক্ষমা করব? এইখানে যা হচ্ছে, সবকিছুই তো আমার জন্য হচ্ছে। আমি বারবার দরজা ধাক্কা দিতে থাকলাম। প্রায় 20 মিনিট পর ও দরজা খুলে দিল। আমি অবাক হয়ে দেখলাম কেঁদে ও চোখমুখ লাল করে ফেলেছে। কি হয়েছে তোমার? কাঁদছ কেন? আমি তো মারা যাচ্ছি। কাঁদব না কেন? বাবা তো এখন তোমার একারই হয়ে যাবে। তোমার তো খুশি হওয়ার কথা। তুমি আমার দরজা ধাক্কাচ্ছ কেন? আরে বাবা, হয়েছে কি সেটা তো বলো। তোমাকে কেন বলবো? আমি মাকে বলবো। মাকে কল দিয়েছিলাম। মা কল ধরেনি। বাবাকেও দিয়েছিলাম। বাবাও ধরেনি। তোমার কাছে বাবার নাম্বার আছে? বাবাকে কল দিবে? তুমি দিল হয়তো বাবা ধরবে। আচ্ছা, ঠিক আছে। দিব।
দাঁড়াও, এখানে আমি আমার ফোন নিয়ে আসছি। আমি ফোন নিয়ে যখন আবার সাবিহার রুমে ফিরে আসলাম, দেখলাম ও রুমে নেই। আমি আবারও ভয় পেলাম। ওর রুমের সাথে বারান্দা ছিল, সেখানে উকি দিয়ে দেখলাম ও নেই। আমি ভয় ওর রুম থেকে বের হয়ে অন্য রুমে যাব, তখনই দেখি ও ওয়াশরুম থেকে বের হচ্ছে। আমাকে দেখেই বলল, বাবাকে কল দিয়েছিলে? না, দাঁড়াও দিচ্ছি। আমি মোবাইল হাতে নিয়ে পায়চারি করছিলাম। ও তখন ওর টেবিলের এক কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। কি হলো, ফোন ধরছে না? ধরছে না সাবিহা। দাঁড়াও, আমি আরো কয়েকবার ট্রাই করি। ধরবে না আমি জানি, এখন বিজি আছে। এই সময় ওরা ফোন ধরে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি জানো ওরা কোথায় গেছে? ও মুখ গোমরা করে বলল, হুমম। কোথায় গেছে? ও ভ্রু কুঁচকে বলল, আমি তোমাকে কেন বলবো? তোমার বাবা তোমাকে বলে যায়নি? বলেনি প্রতি মাসে এই সময় কোথায় যায় ওরা? না, আমাকে তো কিছুই বলেনি। আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে বলো যে তোমার হয়েছেটা কি? খারাপ লাগছে তোমার? ব্যথা লাগছে কোথাও? সাবিহা কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু আবার ওয়াশরুমের দিকে ছুটে গেল। কিছু সময় পর আবার বের হলে আমি এবার ওকে শক্ত করে ধরে বললাম, সাবিহা, কি হয়েছে আমাকে বলো। না বললে কিন্তু আমি স্কুলে গিয়ে আবার বাইরে বের হব। তখন ভালো লাগবে তোমার? সাবিহা আমার দিকে বিস্ফারিত চোখে তাকালো। আমার থেকে এত কঠিন কথা হয়তো সে আশা করেনি। ভয়ার্ত গলায় বলল, তুমি বের হলেই কি আর না হলেই কি? আমি তো মরেই যাচ্ছি। আর তো কেউ আমাকে বাজে কথা বলবে না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি চোখে মুখে বিরক্তি এনে বললাম, তুমি কই মারা যাচ্ছ? আমি তো দেখছি তুমি ভালোই আছো। ভালোমতো হাঁটছ। দৌড়ে ওয়াশরুমে গেলে। তোমার শরীরে কোনো আঘাত নেই, ব্যথা নেই, রক্ত নেই। তাহলে তুমি মারা যাচ্ছ কিভাবে? সাবিহা এবার হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলল, রক্ত আছে। আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছেন। একটু একটু করে সব রক্ত বের হয়ে যাচ্ছে শরীর থেকে। এইটুকু বলেই ফ্রকটা সরিয়ে সালোয়ারটা দেখালো আমাকে। আমি ভাবতেও পারিনি ও আমাকে এইভাবে কখনো জড়িয়ে ধরবে। যে সারাদিন আমার মুখ না দেখলে ভালো থাকে, সে কি না আমাকে জড়িয়ে ধরল। ওর মুখের দিকে তাকিয়ে বেশ মায়া লাগল। ও এখনো কেঁদেই চলেছে বাচ্চাদের মতো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি এই জন্য কাঁদছ? আরে, এইটা তো তেমন কিছুই না। এইটা সব মেয়েদেরই হয়। এইটা হলে তুমি মরে যাচ্ছ না আমার মিষ্টি বোন। ও দুহাতে চোখ মুছে বলল, আমি মারা যাচ্ছি না? সবারই হয় এইটা। হুমম। তুমি বইয়ে পড়োনি, মেয়েরা একটা নির্দিষ্ট সময়ে এর সম্মুখীন হয়। একে পিরিয়ড বলে। তোমার মা তোমাকে কিছু বলেনি এই ব্যাপারে? সাবিহার এইবার একে একে সব মনে পড়ে। ওর মা ওকে এই ব্যাপারে বলেছে। স্কুলের মিস রাও বলেছে। সে বইয়েও পড়েছে। তাও কিভাবে ভুল করল সে? মায়ার সামনে এইবার বেশ লজ্জায় পড়ে গেল সে। মায়া সেটা বুঝতে পেরে বলল, লজ্জা পেতে হবে না আমার বোন। যেহেতু তোমার মা এইখানে নেই, আমিই তোমার দেখাশোনা করব। তুমি একটু বসো। আমি কয়েকটা জিনিস নিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। আমি আমার রুমে এসে প্রয়োজনীয় জিনিস বের করতে করতে ভাবলাম, আসলেই সবাই সময়ের কাছে অসহায়। ওর মা এই সময়ে এইখানে থাকলে কি আর আমাকে এই বিষয়টা শেয়ার করত?
নাকি এইভাবে জড়িয়ে ধরত? যাক, তবুও একদিক দিয়ে ভালো হলো। একটা দিন তো ভালোমতো থাকছে মেয়েটা। আমাকে বলো তো, বাবা মা কোথায় গেছে? সিদ্ধ ডিমে কামড় দিয়ে আর চোখে আমার দিকে তাকিয়ে সাবিহা বলল, বলবো। কিন্তু কথা দিতে হবে তোমায়। কাউকে কিছু বলবে না এই ব্যাপারে। পারবে ব্যাপারটা গোপন রাখতে? আমার মনে খানিক সন্দেহ উকি দিল। তবুও আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা, ঠিক আছে। বলবো না কাউকে। প্রমিস? পাক্কা প্রমিস? সাবিহা তবুও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সাব্বির আসলে আমাদের মতো স্বাভাবিক না। ওর মাথায় কিছু সমস্যা আছে। মানে? বুঝলাম না। মানে ও হচ্ছে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ, আল্লাহ, কি বলো এইসব? সত্যি? তুমি খেয়াল করনি ওর কথাবার্তা? আমার তো ওকে স্বাভাবিকই লেগেছে। হুমম। কেউ ওইভাবে বুঝতে পারে না। কিন্তু ওর কোনো বিষয় বুঝতে সময় লাগে। তবে ওর থেরাপি চলছে। ওকে বাচ্চাদের সাথে মিশতে দেওয়া হয় স্বাভাবিক বাচ্চাদের সাথে থেকে ও ওদের মতো স্বাভাবিক আচরণই করে। কিন্তু পিছিয়েও পড়ে সবার থেকে। যেমন? সাবিহা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ও আসলে তেমন কিছুই ভাবতে পারে না। ও যেটুকু অন্যের থেকে শুনে সেটুকু নিয়েই ভাবে। ওর বয়স 10 বছর। খুব বড় না হলেও খুব ছোটও নয় ও। যেমন ধরো তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে আমাদের বাসায়। আমি, মা সবাই বাবা কেন আর কবে এমন করেছে সেইটা ভাবছি। স্বাভাবিকভাবেই তোমাকে মেনে নিতে পারছি না। ও শুধু ভেবেছে বাবা ওকে ভালোবাসবে না। ওর কোনো এক বন্ধুর বাবাও আরেকটা বিয়ে করে ওদের আর দেখে না। এইটুকুই জানে সে। তার চিন্তা এতটুকুই। কিন্তু বাবা যে কি করেছে সেটা নিয়ে ওর মাথা ব্যথা নেই। বুঝলে? বোঝাতে পারলাম? হুমম। কিন্তু ওকে নিয়ে এখন কোথায় গেছে? ডক্টর এর কাছে। আজকে ডক্টরের সাথে ও অনেক কথা বলবে। কোনো নতুন জিনিস শিখবে। ওর মতো আরও অনেকেই যায় সেখানে। আজকে বাসায় ফিরলেই বুঝবে নতুন কোনো একটা জিনিস নিয়ে ও বেশ আগ্রহী। কিন্তু এই বয়সের বাচ্চারা আসলে সেটা অনেক আগেই পার করে এসেছে। তবে হ্যাঁ, ও কিন্তু অনেক ক্রিয়েটিভ। হাতের কাছে কাগজ জাতীয় কিছু একটা পেলেই হলো। এটা ওটা কিছু একটা বানিয়ে ফেলবে। ওর ঘরে দেখনি? অনেক জিনিস কাগজের। সবই ও বানিয়েছে। আমার খারাপ লাগলো ওর ব্যাপারে এইসব কথা শুনে। আমি শুধু বললাম, কিন্তু এইটা কি কখনোই ভালো হবে না? জানি না। ধীরে ধীরে হয়তো হবে। মা ওর জন্য চাকরিটাও ছেড়ে দিল। সারাক্ষণ বাসায় ওকেই সময় দিতে হতো। এখন তো তবু নিজের কাজগুলোর ব্যাপারে আমাদের বলতে পারে। আগে তাও পারত না। আমার আর এই ব্যাপারে কথা বলতে ভালো লাগলো না। তাই সাবিহাকে বললাম, কিছুক্ষণ ঘুমাও। রেস্ট নাও। আমি সাবিহার রুম থেকে বের হয়ে আসলাম। আবারও নিজেকে একা লাগতে শুরু করল। আচ্ছা, সাব্বির যদি স্বাভাবিক মানুষ হতো, তবে কি আমাকে এইভাবে এত সহজে মেনে নিতে পারত? হয়তো পারত না। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। কে যেন পাগলের মতো কলিং বেল বাজাচ্ছে। আমি ধরফরিয়ে উঠে দরজার দিকে ছুটলাম। লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম বাবা আর আম্মা এসেছে। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিতেই ওরা হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল। আমাকে দরজার সামনে দেখতে পেয়ে বাবা আমাকে জড়িয়ে ধরে এসে বলল, সব ঠিক আছে মা? তুমি ঠিক আছো?
সাবিহা ঠিক আছে? এতগুলো প্রশ্নে আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। এখনো ঘুমের রেশ কাটেনি। আমি চোখ চুলকাতে চুলকাতে বললাম, সবই তো ঠিক আছে। সাবিহাও ঠিক আছে। তোমরা এইরকম করছো কেন? সাব্বির কই? ওকে আনোনি? সাবিহার মা ছুটে গেল ওর রুমে। গিয়ে দেখল সাবিহা ঘুমুচ্ছে। আবার বের হয়ে এসে বলল, তোমাদের এতগুলো কল পেয়ে যে ভয় পেয়েছিলাম। তারপর কত কল করলাম, ধরলে না কেন কেউ? আমরা ঘুমাচ্ছিলাম আম্মা, তাই হয়তো শব্দ শুনতে পাইনি। সরি, আমার জেগে থাকা উচিত ছিল। সাবিহার মা কিছু না বলে আবার সাবিহার রুমে গেল। সাবিহাকে ডাকলে ও কিছুক্ষণ পরেই উঠে গেল। ঘুম ভেঙেই সামনে মাকে পেয়ে হাউমাউ করে কান্না করতে লাগল আর বলল, আজকে আমাকে রেখে গেলে কেন? আমি তো মরেই যাচ্ছিলাম ভয়ে। আজকেই কেন রেখে গেলে মা? আমি সাবিহার আওয়াজ পেয়ে ওর রুমে গিয়ে সাবিহার মায়ের কাছে গিয়ে খুব আস্তে আস্তে বললাম, ওর পিরিয়ড হয়েছে আম্মা। বেচারি অনেক ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছে সব রক্ত শেষ হয়ে ও মারা যাবে। বাবাও নিজের রুম থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে এসে বলল, কি হয়েছে মা? কাঁদছ কেন? ভয় পেয়েছ? স্বপ্নে বাজে কিছু দেখেছ? সাবিহা হয়তো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আম্মা ওকে থামিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, তুমি যাও তো। সাব্বিরকে নিয়ে এসো, না হলে নিজের ঘরে যাও। আমি একটু পর আসছি। বাবা আমাদের তিনজনের দিকে তাকিয়ে থেকে চলে গেল। আমার কেমন যেন লজ্জা লাগলো বাবার সামনে। এই ব্যাপারটা আসলেই যেন লজ্জার। আম্মা সাবিহাকে জড়িয়ে ধরে বলল, এইটা কোনো রোগ না মা। তোমাকে তো আগেই বলেছিলাম, সব কিছুই বুঝিয়েছিলাম। তোমার মনে ছিল না? না মা, কিছুই মনে ছিল না। তুমি, বাবা কেউ ছিলে না। খুব ঘাবড়ে গিয়েছিলাম। ভাগ্যিস মাহা আপু ছিল, না হলে তো আমি ভয় পেয়ে মারাই যেতাম। চমকে উঠলাম আমি। কি বলল সাবিহা? মায়া আপু? ভাবা যায়, আজ সকালেও আমার মুখ দেখে যে দরজা বন্ধ করে দিয়েছিল, সে এখন আমাকে আপু ডাকছে। আম্মা ওকে এখনো অনেক কিছু বলছে এই ব্যাপারে। আমি ধীরে ধীরে নিজের রুমে চলে এলাম। মায়ের কথা মনে পড়ছে। আমার প্রথম পিরিয়ডেও মা আমাকে এইভাবেই সাহস দিয়েছিল। আমাকে দুহাতে বুকে আঁকড়ে ধরেছিল। আমাকে বারবার বলেছিল এইটা নাকি আশীর্বাদ, সব মেয়েদের জন্যই। দ্বিতীয়বারের মতো কলিং বেল বাজলে আমি আবারও গিয়ে দরজা খুললাম। দেখলাম বাবার হাতে একটা কেকের প্যাকেট আর কিছু শপিং ব্যাগ। আর সাব্বিরের হাতে একটা গাছ, অপরাজিতা ফুলগাছ সেটা। আমাকে দেখেই আমার দিকে গাছটা বাড়িয়ে দিয়ে বলল, তুমি কি জানো গাছ আমাদের কত উপকার করে? পৃথিবীতে গাছ না থাকলে কি হতো? আমরা কেউ বাঁচতাম না জানো? আমাদের উচিত তাই বেশি বেশি গাছপালা লাগানো। তাই তো আমি এই গাছটা এনেছি। সুন্দর না? সাবিহার কথার সত্যতা মিলল। রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত সাব্বির গাছ নিয়েই কথা বলতে লাগল অনর্গল। আমার কিছুটা খারাপই লাগল। রাতে খাওয়ার আগে বাবা সবাইকে ড্রয়িং রুমে ডাকল। দুটো শপিং ব্যাগ আর কেক নিয়ে দেখলাম বাবা বসে আছে। সাবিহা এলে ওকে বলল, তুমি আজ আরেকটা জীবনে পা দিয়েছ আমার মা। নতুন কিছু অপেক্ষা করছে তোমার জন্য সামনে। নতুন আবেগ, অনুভূতির জন্ম নিবে মনে, যেগুলোর অনেক কিছুই তোমার জন্য ভালো, আবার অনেক কিছুই ক্ষতিকর। এই বয়সে আবেগটা বেশি হয়।
অনেকে আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসে, আর ফলে তার ফল সারা জীবন ধরে ভুগতে হয়। বুঝলে? এর জন্য তোমার কাজ কি হবে বলো তো? কোনো কিছুই আমাদের থেকে লুকোবে না। কোনো ব্যাপার, সেটা হোক বড় কিংবা ছোট, আমাদের জানাবে। আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিবে না কখনোই। আমরা তোমার সিদ্ধান্তকে সম্মান করব। তবে মনে রেখো, আমরা যা করব, তোমার ভালোর জন্যই করব। সাবিহা মুখ উঁচু করে হেসে বলল, বুঝতে পেরেছি বাবা। এই তো আমার সোনা মা। নাও এখন এসো, কেকটা কেটে ফেলো তো। সাবিহা কেকের প্যাকেট থেকে কেকটা বের করল। উপরে লেখা, হ্যাভ আ সেফ জার্নি সাবিয়া। সাবিহা আনন্দের সাথে কেক কাটল। আম্মা, বাবা, সাব্বিরকে খাওয়ালো। সবশেষে আমাকেও হাসিমুখে মুখে তুলে দিল। আদম সন্তান যে সত্যিই শয়তানের কারণে হিংসার বশবর্তী হয়, নিজেকে না দেখলে হয়তো বুঝতাম না। বাবার দিকে আর চোখে কড়া দৃষ্টিতে তাকিয়ে ভাবলাম, আমার আর আমার মায়ের জন্য কি করেছে সে। মানলাম, আমার মা ভুল করেছে, কিন্তু আমার কি দোষ? আমি তো কোনো দোষ করিনি। আমাকে কেন তাহলে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে? মন। ছোট্ট একটা শব্দ, দুটো অক্ষর, অথচ ভেঙে গেলে এই দুটো শব্দই কোনোভাবেই আর জোড়া লাগানো যায় না। আজ আমারও মন ভাঙল। ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না। আমি যাকে ভালোবাসলাম, সে অনেক আগে থেকেই কারো ভালোবাসা। তার অর্ধাঙ্গিনীও আছে, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। যাকে ভালোবেসে সে তার বাবা মাকে ছেড়ে এসেছে। তাকে একটু সুখে রাখার জন্যই সে আমার বোনকে রাতের বেলায় এসেও পোড়ায়। আজ আমার বানানো খাবার সে মুখেও তুলেনি। অল্প কিছুক্ষণ পরেই সে বলেছে তার স্ত্রী অসুস্থ, তাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। সারা জীবনে যা যা চেয়েছি, তার সবকিছুই পেয়েছি। কোনো সময়ই কোনো কিছু না নিয়ে আফসোস করিনি আমি। কিন্তু আজ করছি। যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, সে আমার জন্য নিষিদ্ধ। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখাও পাপ। কারণ সেটা বাস্তবায়নের জন্য একটা মেয়ের সংসার ভাঙতে হবে। আমি মেয়ে হয়ে সেটা কিভাবে করব? নির্ঘুম একটা রাত কাটাচ্ছি আজও। কতগুলো রাত ধরে যে ভালোমতো ঘুম হচ্ছে না, নিজেও জানি না। একবার আয়নার সামনে গেলাম। আমি কি দেখতে খুবই খারাপ? ভীষণ খারাপ? না, মোটেও না। আজ তো ওই মেয়েকে দেখে আসলাম। আমার চেয়ে আহামরি কিছুই না। বেশ ভাঙাচোরা চেহারা, চোখ দুটো গর্তে পড়ে গেছে। ক্যান্টিনে বাকিতে খাবার চাইছিল। আমার ভীষণ রাগ হলো ওর প্রতি। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। আমিও আগে এই ভার্সিটিতেই পড়েছি। ক্যান্টিনের লোককে টাকা দিয়ে ওকে বাকি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য উস্কেছি। ওকে অনেক কথা শুনিয়েছে সে, আমার কেন যেন পৈশাচিক আনন্দ হচ্ছিল। তবে আমি একটু পরে ওর বকেয়া সব টাকা পরিশোধ করেছি। ও আমার হাত ধরে বলেছে আমি নাকি মহান। আমার মতো নাকি মানুষই হয় না। আসলেই কি আমি মহান? আমি পাগল হয়ে যাচ্ছি। নিজের মন আর মস্তিষ্ক আমাকে পাগল করে দিচ্ছে। একজন বলছে মনি আসল, তার কথা শুনলেই ভালো হবে। আরেকজন বলছে এইটা মহাপাপ। কিন্তু আমি পারছি না তাকে ভুলতে। সে প্রতিদিন আমার বাড়ি আসে। তার হাসি আমাকে পাগল করে দেয়। আমার মনে হয় আমি ওকে সবকিছু বলে দিই। কিন্তু বিবেক বাধা দিচ্ছে। আমি আজও ঘুমাতে পারছি না। কেন পারছি না জানি না। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি।
আমি তাকে ছাড়া বাঁচতে পারব না। কিন্তু মন দিয়ে ভালোবেসেও আমি এখন তাকে নিজের করে পাব না জানি। সে আমার ভালোবাসা বা মনের মূল্য দিবে না। তাকে পেতে গেলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে, নিজের বিবেক আর সতীত্ব সবই তার কাছে বিসর্জন দিতে হবে। কিন্তু আমি এইভাবে কোনো কিছুই চাইনি তার থেকে। আমি চেয়েছিলাম সে আমায় ভালোবাসুক। সে নিজে আমার কাছে আসবে। আমি লাল টুকটুকে একটা শাড়ি পরে তার কুঁড়ে ঘরে বউ হয়ে যাব, কিন্তু এই রকম কিছুই হবে না। আমি সব বিসর্জন দিচ্ছি। নিজের বিবেক, আত্মসম্মান, মর্যাদা, বাবা মায়ের দেওয়া শিক্ষা সবই আমি বিসর্জন দিচ্ছি। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সেই মেয়েটার জন্য, যার সংসার আমি ভেঙেছি। কিন্তু আমার কিছুই করার নেই। আমি যাকে ভালোবাসি তাকে আমায় আমার করে নিতেই হবে। লোকে বলে প্রেম আর যুদ্ধে নাকি কোনো পাপ নেই। জানি আমার এই ভুল আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য, তবুও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আজ সারা রাত আমরা একসাথে ছিলাম। সে আমাকে পাগলের মতো ভালোবেসেছে। ভোর রাতে বাসায় চলে যাওয়ার সময় তার চোখে অনুশোচনা দেখেছি। সে আমার কাছে মাফ চেয়েছে। কিন্তু আমিও মিথ্যে অভিনয় করেছি। বলেছি আমার আর সমাজে মুখ দেখানোর মতো অবস্থা নেই। আমাকে বিয়ে না করলে আমি মরেই যাব। সে উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়েছে আমাদের বাসা থেকে। তখন মিথ্যে কান্না করলেও এখন আমার ভীষণ কান্না পাচ্ছে। ছোট বোনের রুমের দিকে গেলাম। সে এখনও ঘুমুচ্ছে। তাকে যে আমি কড়া ডোজের ঘুমের মেডিসিন দিয়েছি। আর আমার ভালোবাসার মানুষটিকে নেশার ঘোরেই সে আমার কাছে এসেছিল। আমার ভীষণ কান্না পাচ্ছে। আমি এইভাবে সবকিছু হোক চাইনি। বাবা মা বাসায় নেই। আমার তাদের কথা ভেবেও খারাপ লাগছে। সারারাত বৃষ্টি হয়েছে। এখনো হচ্ছে। সে ছাতাটাও নেয়নি। আমি তাদেরও ঠকাচ্ছি। একটু আগে কাছের বন্ধুটি কল করেছিল। সে সব জানে। তাকে বলেছি সব আমাদের পরিকল্পনামাফিক হয়েছে। কিন্তু আমি আমার মনকে শান্ত করতে পারছি না। আমি যেন মহা অন্যায় করে ফেলেছি। প্রচুর পানি খাচ্ছি। কিন্তু পিপাসা মিটছে না আমার। শব্দ করে ডায়েরিটা বন্ধ করে দেয় সাগরিকা। এত চাপ সে আর নিতে পারছে না। টেবিলে রাখা পানির জগ থেকে পানি নিয়ে ঢকঢক করে 2 গ্লাস পানি খায় সে সহ্য করতে পারছে না। তার স্বামীর শরীরে সে নিজের গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ সে সহ্য করতে পারে না। সেখানে অন্য নারীর গন্ধ তার শরীরে ছিল। সে মানতে পারছে না। ভাগ্যিস মায়ার মা মারা গিয়েছে। না হলে সে এক্ষুনি গিয়ে তাকে মেরে ফেলত। ডায়েরিটা আবারও ড্রয়ারে রেখে দেয় সে এই ডায়েরি পড়তেও ভয় পাচ্ছে। ঘুমন্ত রিজভির দিকে তাকায় সে, না জানি বেচারা কি সহ্য করেছে। মানুষটাকে সাগরিকা ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে, সে সজ্ঞানে কোনো অন্যায় করতে পারে না। সেটা সাগরিকা জানে। না হলে মায়াকে সে এই বাসায় একদিনও রাখত না। তাকে সবটা জানতে হবে। কিন্তু এখন ডায়েরিটা পড়ার অবস্থায় সে নেই। রাগে, ঘৃণায় গা গুলিয়ে উঠছে তার। কোনো মেয়ে কিভাবে তার সবটা এইভাবে বিসর্জন দিতে পারে? আজ মনটা ভীষণ খারাপ। এইখানে বাবা তার পরিবারের সাথে ভীষণ ভালো আছে। কিন্তু আমি আর মা জীবনে কিছুই পাইনি। মনে হলো খুব কাছের মানুষদের সাথে যদি কথা বলতে পারতাম। কিন্তু আমার কাছের মানুষটা তো নেটওয়ার্ক সীমানার বাইরে। শত চেষ্টা করলেও তার কাছে আমি কখনোই যেতে পারব না। ফোনের দিকে নজর পড়তেই নানির কথা মনে পড়ল।
আজ আর কিছুই ভাবলাম না যে কে কি ভাববে। সাথে সাথেই নানিকে কল দিল ম। একবার, দুবার, তিনবার কল কেটে গেল। কেউ ধরল না। ভীষণ অভিমান হল। কিছুক্ষণ কান্নাও করলাম। জিদ চেপে গেল মনে। আজকে কথা বলবই। যেই ভাবা সেই কাজ। আবারও কল দিল ম নানিকে। এইবার রিসিভড হল। আমি কিছু বলার আগেই ওই পাশ থেকে রাশভারী গলায় কেউ একজন বলল, এত রাতে ফোন দিচ্ছেন কেন? কাকে চাই? আমি মিয়ে গেলাম। বুঝলাম এইটা নানা ভাই। আমি আস্তে আস্তে বললাম, নানা ভাই, আমি মায়া। নানা ভাই খুব দ্রুত বললেন, কে? মায়া? নানু? এতদিন পরে কেন ফোন দিয়েছ? আগে ফোন দাওনি কেন? সবকিছু ঠিক আছে নানু? তুমি ঠিক আছো? উইখানের সব ভালো তো? আমি ভালো আছি নানা ভাই। আপনারা ভালো আছেন? নানি ভালো আছে? হ্যাঁ, হ্যাঁ। সবাই ভালো আছে। সবাই তোমাকে নিয়ে দুশ্চিন্তা করেছে এইখানে। দাঁড়াও, তোমার নানিকে ডাকছি। আমি ফোনের এই পাশ থেকেই শুনলাম, নানা ভাই অনেক জোরে জোরে নানিকে ডাকছে। আমার দুচোখ পানিতে ভরে গেল। নানিও আমার সাথে কথা বলে খুব খুশি হল। আমাকে বলল প্রতিদিন যেন একটা সময়ের জন্য হলেও আমি যেন মিস কল দিই। উনারাই ব্যাক করবেন। আমি খুব খুশি হলাম। কথার এক পর্যায়ে বললাম, নানি, একটা কথা জিজ্ঞেস করি? বলো, নানু। আমার বাবা মানুষটা ভীষণ খারাপ তাই না নানি? আমার বাকি দুই ভাইবোনকে যেভাবে ভালোবাসে, আমাকে তার ছিটেফোঁটাও ভালোবাসে না। বাসলেও হয়তো প্রকাশ করে না। এমন কেন করে নানি? নানি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওইখানে কি তোমার অসুবিধা হচ্ছে নানু? বলো তাহলে, আমি গিয়ে তোমাকে নিয়ে আসব। না, আমি এখান থেকে যাব না। তুমি কি আমাকে বলবে, আমার মা কি এমন অপরাধ করেছিল যে আমাদেরকে বাবার থেকে আলাদা থাকতে হতো? আমাকে বলো না নানি। তোমার মা নিষেধ করে গেছেন, নানু। না হলে তোমাকে আমি বলতাম। কিন্তু একটা কথা শুনো, তোমার বাবা মানুষটা মোটেও খারাপ না। তার মতো মানুষ হয় না। সে যে তোমাকে আর তোমার মাকে ভরণপোষণের দায়িত্ব নিয়েছে আর সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছে, এই তো অনেক। তার কোনো দায় নেই যে তোমাকে বা তোমার মাকে দেখার। সে নিজের জীবনের 17টা বছর ভয়ে ভয়ে কাটিয়েছে। তার নিজের পরিবারকে হারানোর ভয়ে। আমি কিছু না বলে চুপ করে রইলাম। আমার বলতে ইচ্ছে করল, আমার প্রতি কেন তার দায়িত্ব নেই? কিন্তু প্রশ্ন করলাম না। সে তো আমার দায়িত্ব পালন করছেই। শোনো নানু, তোমার মাকে আমরাই এখনো ক্ষমা করতে পারিনি। তুমি বড় হয়ে সবকিছু বুঝতে শিখলে তুমিও পারবে না। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সে তোমার মা। সে যাই করুক না কেন, সমাজে বিরুদ্ধে গিয়ে তোমাকে সে নিজের জীবন বাজি রেখে জন্ম দিয়েছে। তোমাকে লোকচক্ষুর আড়ালে জন্ম দিয়েছে। শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। তুমি তাকে ক্ষমা করে দিও নানু আমার। আমি কিছু না বলে ফোন কেটে দিল ম। রাতের আকাশে আজ অনেক তারা। চাঁদও দেখা যাচ্ছে। সবাই বলে মরে গেলে মানুষ আকাশে চলে যায়। বিজ্ঞানের ছাত্রী হয়ে আমি জানি এর সবটাই মিথ্যে। কিন্তু আমার আজ এই থিওরি মানতে ইচ্ছে হচ্ছে না। ভাবতে ইচ্ছে করছে লোকের মুখের কথাই ঠিক। সে যেভাবে আকাশের দিকে তাকিয়ে আছি, সেভাবে আমার মাও আমাকে যেন দেখছে। মা, সাবিহা আপু আজ স্কুলে যাবে না? আপু একটু অসুস্থ শোনা। সুস্থ হলে যাবে।
আজ তুমি মায়া আপু আর বাবার সাথে যাও। আপু ভালো হলে তোমাদের সাথে যাবে। কেমন? সাব্বির মায়ের কথায় মাথা দুলিয়ে জবাব দেয়, ঠিক আছে। আমি রুম থেকে বের হলেই আম্মা আমার হাতে একটা টিফিন বক্স ধরিয়ে দেয়। আমি বললাম, আমার কাছে টাকা আছে আম্মা। আমি কিছু কিনে খেয়ে নিব। তোমার ইচ্ছে হলে খেও। কিন্তু এইটাও নাও। এইটাও খেও। উঠন্ত বয়স এখন। হাবিজাবি খেয়ে শরীর খারাপ করো না। আমার কিছুটা ভালো লাগলো। উনি আজই প্রথম আমার জন্য টিফিন প্যাক করে দিল। প্রতিদিন সাব্বির এর জন্য দিত। সাবিহাকে মেরেও টিফিন খাওয়ানো যায় না, তাই ওকে দিত না। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবার মুখটাও খুশি খুশি। আমি সাবিহাকে সাবধানে থাকতে বলে সাব্বিরের হাত ধরে রওনা দিল স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়েই আমার কেমন যেন অদ্ভুত লাগল সবকিছু। সবাই যেন আমাকে আর চোখে দেখছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমরা সবাই আমাকে এইভাবে দেখছ কেন? হাসছ কেন? একজন উঠে বলল, তোমার মা নাকি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী? তা প্রথম স্ত্রীকে রেখে কেন তোমার বাবা তোমার মাকে বিয়ে করল? আর তোমার মাই বা কেমন মানুষ যে বিয়াইত্তা বেডারে বিয়ে করছে? আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। আমি তো ঈশা ছাড়া আর কাউকে এই ব্যাপারে কিছুই বলিনি। একটু দূরেই তাকিয়ে দেখলাম ঈশাও আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ঈশোস। আমি ওর মাঝের সরলতাই শুধু দেখেছিলাম, ওর কুটিলতা চোখে পড়েনি আমার। আজকে আমরা সামনাসামনি দেখা করেছি। এই প্রথম কোনো কফি শপে এসেছি। দেখা হওয়ার সাথে সাথেই সে আমার কাছে ক্ষমা চেয়েছে। বলেছে সে যা করেছে এর কোনো ক্ষমা হয় না, তবুও সে ক্ষমা চেয়েছে। সেই দিনের পর থেকে আমাদের বাসায় গেলেও আমি তার সামনে আর যাইনি। আজই প্রথম। সেই রাতের পর আজ 29 দিন হয়ে গেছে। পিরিয়ডের ডেট ওভার হয়ে যাচ্ছিল। তাই একটা কিট এনে টেস্ট করিয়েছি। রেজাল্ট যেটা চেয়েছিলাম সেটাই এসেছে। আমি প্রেগন্যান্ট। সেই হয়তো প্রথম বাবা যে তার সন্তান আসছে শুনেও খুশি হয়নি। সে আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি এবর্ষণ করে ফেলি। আমি রাজি হচ্ছিলাম না। তার কল আসায় সে চলে গেল দ্রুত। বলে গেল 2 দিন পর দেখা করবে। আমি জানি, বাচ্চাটার জন্য হলেও সে আমাকে অস্বীকার করতে পারবে না। সে আজ সব জেনে গেছে। আমি যে ছলনা করে তার সাথে প্রতারণা করছি, সব জেনে গেছে। কফি শপে বসেছিলাম। সেও এসেছিল। আমার ভীষণ বমি পাচ্ছিল। আমি উঠে ওয়াশরুমের দিকে এগুতেই আমার ফোনে সেই বান্ধবী মেসেজ পাঠিয়েছিল সবকিছু ঠিকঠাক আছে কি না জানার জন্য। তার সন্দেহ হওয়ার কারণে সে সব মেসেজ চেক করেছে। সে সব জেনে গেছে। আমাকে নিয়ে সোজা আমাদের বাসায় এসেছে। তার রাগের সামনে আমি দাঁড়াতে পারছিলাম না। তার এই রূপের সাথে আমি পরিচিত নই। বাবা মা সবকিছু জেনে যেন বোবা হয়ে গেছে। কথাও বলতে পারছে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। সে বলে দিয়ে গেছে, সে আমার দায়িত্ব নিবে না আর না নিবে আমার গর্ভের সন্তানের দায়িত্ব। সে বলে গেছে না জানি আপনাদের মেয়ে আর কার কার সাথে না শুয়েছে। আমার মতো মেয়েকে নাকি বিয়ে করা যায় না। আমার গর্ভের সন্তানকেও সে অস্বীকার করেছে। আমাকে নিয়ে নাকি সমাজে চলা যাবে না। সত্যিই তো, আমার মতো নষ্টা মেয়েকে নিয়ে কি সংসার হয়? সেই রাতে বাবা স্ট্রোক করেছে। অনেক কষ্টে বাবাকে বাঁচানো গিয়েছে। তাকে ডাকা হয়েছিল। বাবা তার হাতে পায়ে ধরে বিয়েতে রাজি করিয়েছে। আমাদের বিয়ে হবে।
এখন শুধু রেজিস্ট্রি। গর্ভাবস্থায় তো আর কোনো মেয়ের ডিভোর্স হয় না। বাবুটা হলে সে কবুল বলে আমাকে বিয়ে করবে। কিন্তু সে অনেকগুলো কঠিন শর্ত দিয়েছে। সেগুলো মেনে নিয়েই বাবা রাজি হয়েছে। যা হোক, বিয়েটা তো হোক। বাবা মা কেউ আমার সাথে কোনো কথাই বলেনি। ছোট বোন বা ভাইও বলেনি। শর্তগুলো মানলে আমার উনার মন পাওয়া তো দূর, সংসার করাই হবে না। তাহলে এত কিছু কার জন্য করলাম আমি? আজ আমাদের বিয়ে সম্পন্ন হল। কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, তার কোনো কিছুই পূরণ হল না। সে কিছুক্ষণের জন্য এসে সাইন করে দিয়েই চলে গেল। আমরা কেউ কবুল বললাম না, কেউ আলহামদুলিল্লাহ বলল না, কেউ আমাদের জন্য দোয়াও করল না। ছোট বোন বলেছে আমরা নাকি অন্য জায়গায় গিয়ে থাকব, আমার সাথে নাকি মা থাকবে। ওরা কেউ থাকবে না, আমাকে এক রুম ভাড়া করে রাখবে। সে সাইন করেই চলে গেল। যাওয়ার আগে বলে গেল সে সবচাইতে খুশি হতো যদি বাচ্চাটাকে এবর্ষণ করতাম আমি। কিন্তু আমি সেটা করব না। বাচ্চার জন্য নয়, ওকে নিজের করে পাওয়ার জন্য আমি বাচ্চাটাকে রাখছি। সবই তো হারালাম, এইবার শেষ একটা চেষ্টা করে তো দেখি। তার চোখে মুখে অপরাধীর ছাপ। কিভাবে সে তার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়াবে সেই ভয়। সে নাকি খুব ভালোবাসে তার স্ত্রীকে, বাবার সাথে কি কথা হয়েছে আমি জানি না। বাবা নাকি আমার মুখও দেখতে চায় না। আমি জানি, বাচ্চার মুখ দেখলে পাষাণের মনও নরম হয়। এখন যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটা হলেই ভালো। তার মনও পরিবর্তন হবে। আর ওই মেয়েটার তো এখনো কোনো বেবি হয়নি। হলেও আমার পরে হবে। আমার বাচ্চাটা হয়ে গেলেই আমি ওই মেয়ের কাছে গিয়ে আমার সন্তানের একটা সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য ওই মানুষটাকে চাইব। মেয়েটা হয়তো ওনাকে ভুল বুঝবে আর চলে যাবে। হ্যাঁ, আমি সেটাই করব। আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আমি সবকিছুই করব। বিয়ের 1 মাস হয়ে গেছে, আমি আলাদা আছি। এখন শুধু মা আমার সাথে থাকে। পরিবারের বাকি সবাই চলে গেছে। কেউ আমার জন্য থাকেনি এখানে। তাদের নিজেদের জীবন নিয়ে তারা চিন্তিত। আমি কে তাদের? কেউ না। কেউ ভালোবাসে না আমায়। আমার গর্ভের বাচ্চাটা বেড়ে উঠছে, আমি তাকে অনুভব করতে পারি। একমাত্র সেই আমার হাতিয়ার, আমার সংসার টিকানোর জন্য। যদিও এখনো আমার কোনো সংসার নেই। যেখানে এসেছি সেখানে আমাদের পরিচিত কেউ নেই। সবাই জিজ্ঞেস করে আমার সন্তানের বাবা কোথায়। মা বলেছে দূরে কাজ করে, আমাকে জোর করে বোরকা পরায়। বাইরে যাওয়াও বারণ এখন। আমার এভাবে থাকতে ভালো লাগে না। আমি এই সবকিছু মেনে নিতাম যদি আমার সন্তানের বাবা আমার কাছে থাকত। কিন্তু সে তো আসে না, একবারও আসেনি। আমার জন্য না হলেও নিজের সন্তানের জন্য হলেও তো আসতে পারে, তাই না? আমি না হয় খারাপ মা, খারাপ মেয়ে, কিন্তু সে তো দায়িত্বশীল। সে একজন ভালো স্বামী। তার স্ত্রীর জন্য সে সবকিছুই করতে পারে। আমার কথা না ভাবলো তার নিজের সন্তানের জন্য কি তার মায়া হয় না? অবশ্য তাকে দোষ দিয়ে কি লাভ? সে তো এখনো বিশ্বাসই করতে পারে না যে আমার গর্ভের বাচ্চাটা তার, আমাকে দুশ্চরিত্রা ভাবে। তবে তাকে দোষ দেব কেন? তারও তো দোষ নেই। আজ সে এসেছিল, সাথে করে আমার জন্য ফলমূলও নিয়ে এসেছিল। আমি ভীষণ খুশি হয়েছি। আমার বাবাও এসেছিল। আমার শরীরের অবস্থা নিয়ে বাবা একবার কথা বলতে চেয়েছিল।
হাসপাতালে নিতে চেয়েছিল, কিন্তু সে সাফ সাফ জানান দিয়েছে তার স্ত্রী হিসেবে আমাকে কোথাও পরিচয় করাতে পারবে না। যেহেতু হাসপাতালে নিলে তাকেও মাঝে মধ্যে যেতে হবে। বাবার মুখের দিকে তাকাতে পারছিলাম না। তার চোখে মুখে অসহায়ত্ব। তারও যে কিছুই করার নেই। তবে এইটুকু বুঝলাম, সন্তান হাজারো অন্যায় করলেও বাবা মা একসময় সব ভুলে যায়। কিন্তু তার রেশ রয়ে যায় যুগের পর যুগ। আমার পাপের শাস্তি আমার বাবা মা পাচ্ছে। হয়তো আমার সন্তানও পাবে, হয়তো তার সন্তানরাও। সে আজ আসলো, বাবার সাথে কিছু কথা বলল, তারপর চলে গেল। আমার সাথে কিছুই বলল না। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু তার সন্তানের জন্য হলেও তো তার আমার খোঁজ নেওয়া উচিত ছিল। তা না করে শুধু কয়েকটা ফলমূল আনলেই কি দায়িত্ব শেষ? অবশ্য যে দায়িত্ব তার ঘাড়ে জোর করে চাপিয়ে দিয়েছে, সেটা তার পালন করা কি আর না করাই কি? আমার গর্ভের সন্তানটি এখন নাড়াচাড়া করে, পেটে লাথি দেয়। মেয়েদের কাছে গল্প শুনেছি এই সময়ে নাকি স্বামীরা মেয়েদের পেটে মাথা পেতে তার অনাগত সন্তানের সাথে কথা বলার চেষ্টা করে। আমার পেটে ভীষণ ব্যথা হয় ইদানিং। মুখ বুজে বিছানার চাদর খামচে ধরে আমি ব্যথা সহ্য করি। এই ব্যথাটা আমি আনন্দের সাথে সহ্য করতাম, যদি মানুষটা আমার সাথে থাকত। না, আর পারছি না। এইভাবে জীবন চলে না। ধর্মীয়ভাবে না হোক, কাগজে কলমে আমি তার বউ। আর আমার সবচেয়ে বড় হাতিয়ার আমার গর্ভের সন্তান। তার সন্তান, আমাদের সন্তান। আমার অধিকার বেশি। সে তার বউকে নিয়ে ফুর্তি করে বেড়াবে আর আমি এইখানে পচে মরব? প্রেগন্যান্সির ৮ মাস চলছে। সে হাতে গোনা কয়েকবার এসেছে মাত্র। আমি আর নিতে পারছি না। এইবার যা করার আমাকেই করতে হবে। নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে। এর জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। আজ সে আমার গায়ে হাত তুলেছে। সে ভুলে গেছে যে আমার গর্ভে তার সন্তান। আমি তার বউয়ের চরিত্রে দাগ লাগাতে চেয়েছিলাম। তাদের ঘরে ছেলে মানুষ পাঠিয়েছিলাম। কিন্তু সে কোনোভাবে জেনে গেছে যে আমিই করেছি এই সব। তাদের সম্পর্কের বিশ্বাস অনেক বেশি জোরালো। সে আজ আমাকে কঠিন কঠিন কিছু কথা বলেছে। আমি তার এই রূপের সাথে পরিচিত ছিলাম না। সে বলেছে আমার গর্ভে যদি মেয়ে সন্তান থাকে, আর সেই মেয়ের সংসারও যদি আমার মতোই কোনো কালনাগিনী এসে ভেঙে দিয়ে যায়, তাহলে আমার কেমন লাগবে? আমার ভীষণ ভয় হচ্ছে। আল্লাহর কাছে আকুল আবেদন করছি আমার যেন ছেলে সন্তান হয়। আমার মেয়ে হলে যদি সত্যিই আমার পাপের ভাগীদার আমার মেয়ে হয়, যদি আমারই মতো কোনো কালনাগিনী এসে আমার মেয়ের সংসার ভেঙে দিয়ে যায়, কেমন লাগবে আমার তখন? অহো আমার আল্লাহ, আমাকে মেয়ে সন্তান দিও না। সাগরিকা ডায়েরিটা বন্ধ করে দেয়। তার মনে পড়ে বহু বছর আগের কথা। সেই রাতে সে আধঘুমে ছিল। রিজভি রাতের বেলায় ২ জায়গায় কোচিং করাত। তাই বেশ রাত করেই বাড়ি ফিরত। তাকে ঘুমুতে বললেও সে ঘুমাত না। রিজভির জন্য অপেক্ষা করত। সে নিজেও কয়েকটি বাচ্চাকে পড়াত। বাড়িতে ফিরে সে বুঝতে পারেনি যে রুমে কেউ ঢুকেছে। সে নিশ্চিন্ত মনে ছিল। রিজভির ফেরার অপেক্ষায় ছিল। কিন্তু মেয়েদের ইন্দ্রিয় বেশ প্রখর হয়। সে যখন বুঝতে পারে তখন ফোন নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। রিজভিকে কল দিল, সে দ্রুতই বাসায় চলে আসে। আর সেই ছেলেটিকে হাতে নাতে ধরে। পরে রিজভি ছেলেটিকে নিয়ে বাইরে চলে যায় আর বেশ কিছুক্ষণ পরেই ফিরে আসে। মূলত সেদিন রিজভির মার খেয়েই ছেলেটি সব স্বীকার করেছিল।
মায়ার মা যে তাকে এখানে পাঠিয়েছিল। সে চেয়েছিল সাগরিকা ঘুমিয়ে গেলে তার পাশে শুয়ে থাকতে, যাতে রিজভি এসে তাকে ভুল বুঝে, যেইগুলোর কিছুই সাগরিকা জানে না। রিজভি সাগরিকাকে বলেছিল ছেলেটি চুরি করার উদ্দেশ্যে এসেছিল। সেই রাতে আর ঘুমুতে পারেনি সাগরিকা বা রিজভি কেউই। ভয় জোরসড় হয়ে স্বামীর বুকে মাথা রেখে শুয়েছিল সে। এখন ডায়েরিটা পড়ে মায়ার প্রতি অন্যরকম ধারণা হচ্ছে তার। মায়ার মাই যেহেতু এতটা খারাপ ছিল, মায়া তার সন্তানদের জন্য কতটা নিরাপদ। যতই হোক, মায়ার শরীরে তো তার মায়ের রক্তই রয়েছে। সাগরিকার আর সাহস হল না ডায়েরিটা পড়ার। যেটুকু বোঝার সে বুঝে নিয়েছে। রিজভির সাথে এখন খোলামেলা আলোচনা করতে হবে তার। নিজেদের মধ্যে আর কোনো দূরত্ব রাখবে না সে। বাইরের একটা মানুষের জন্য সে কেন নিজের সংসারটাকে উপেক্ষা করবে। সে ঠিক করল আজই সে মায়া আর রিজভিকে তাদের চিঠিগুলো দিয়ে দিবে। অন্যের আমানত তাদের কাছে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তার শান্তি নেই। খাবার টেবিলে পিনপতন নীরবতা। আজ আমি সবার সাথে খাচ্ছি। কেমন একটা অস্বস্তি লাগছে। সবাই নিজেদের মতো খাচ্ছে। আম্মার কড়া নির্দেশ খাবার মুখে নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। খাবার শেষ করে সর্বপ্রথম আম্মাই বলল, মায়া, তুমি ভবিষ্যতে ডাক্তার হতে চাও? আমি অবাক হয়ে গেলাম। উনি আমার কথা কিভাবে জানেন? তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ আম্মা। তাহলে তুমি বলছো না কেন যে তোমার আলাদা প্রাইভেট বা কোচিং লাগবে? না মানে আসলে এতদিন তো। কালকে থেকে বাসায় প্রাইভেট টিউটর আসবে। আর তুমি তোমার স্কুলের বন্ধুদের থেকে জেনে নিও ওরা কোথাও পড়ছে কিনা। ভালো টিচার থাকলে তুমিও পড়বে। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। আমার মুখ দেখে আম্মা আবারও জিজ্ঞেস করল, কি হয়েছে? আজ মুখ এত শুকনো লাগছে কেন? কেউ কিছু বলেছে? না, কেউ তো কিছু বলেনি। মায়া, তুমি আর তোমার বাবা একটু পর আমার রুমে এসো। তোমাদের সাথে কথা আছে। আমি আর বাবা হতভম্ব হয়ে গেলাম। কি বলবে আম্মা? আমাকে কি বের করে দিবে? চলে যেতে বলবে? আমি তো যেতে চাই না, এখানেই থাকতে চাই আমার বাবার সাথে, ভাইবোনদের সাথে। ছলছল চোখে আমি খাবার ঘর থেকে চলে এলাম। কিছুক্ষণ পর আম্মার ঘরের সামনে গেলাম। এই ঘরে এর আগে আসিনি আমি। দরজায় নক করতেই ভিতর থেকে উত্তর এলো, এসো মায়া। আমি ভেতরে প্রবেশ করতেই দেখলাম বাবা আর আম্মা দুজনেই খাটে বসে আছে। আমি যেতেই আম্মা উঠে এসে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। আমি বাবার হাতের দিকে লক্ষ্য করলে দেখলাম বাবার হাতেও একই রকম চিঠি। আমি কিছু বুঝলাম না। আম্মার দিকে তাকালাম। আম্মা বোধহয় আমার প্রশ্ন বুঝল। আমাকে বলল, তোমার মায়ের ডায়েরিটা আমি পড়েছি। শেষ হয়নি। তোমার মা তোমার বাবা আর তোমাকে এই চিঠি দুটো দিতে বলেছে। দিয়ে দিল ম। এখন আমি দায়মুক্ত। আম্মা একটু দম নিলেন। তারপর বললেন, দেখো মায়া, তোমার এখানে আগমনটা অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো। তোমার মা আমাদের সাথে কি করেছে আমি তোমাকে বলবো না। সেটা তুমি নিজেই একসময় জানবে। কিন্তু আমি ভাবছি তোমার এখানে থাকা নিয়ে। তোমার বাবা আমাদের কিছু না জানিয়েই তোমাকে এখানে এনে রেখেছে। আমাদের পক্ষে তোমাকে মেনে নিতে সময় লাগবে। আশা করি তুমি বুঝতে পারছ। মম, আমি বুঝেছি আম্মা। বেশ ভালো, এখন যাও, পড়তে বসো। আমি মাথা নিচু করে চলে আসলাম আমার রুমে। দুরু দুরু বুকে খুলতে লাগলাম চিঠিটি।
আমার ভয় হচ্ছে। আমার মায়ের লেখা শেষ চিঠি আমার জন্য। কি আছে ওই চিঠিতে? খুব ইচ্ছে হচ্ছে পড়ার, আবার ভয়ও হচ্ছে। যদি মাকে ভুল বুঝি সত্যি সত্যিই। চলবে।